আমার সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত। ওয়েলকাম স্টুডেন্টস। আমরা আজকে আবারও চলে এলাম ভিডিও টিউটোরিয়াল ক্লাস ফর ক্লাস 12 সেমিস্টার 4। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তার আগে নমস্কার, আমি জয়া চক্রবর্তী, সহশিক্ষিকা, ঢাকুরিয়া পরেশনাথ বালিকা বিদ্যালয়। তাহলে আমরা শুরু করছি নিউট্রিশনের সেমিস্টার 4 এর ভিডিও টিউটোরিয়াল ক্লাস। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু চলো দেখে নেওয়া যাক। আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটা হলো ক্লাস 12 এর সেমিস্টার 4 এর যে ইউনিট 2 রয়েছে, অর্থাৎ সমাজের জন্য পুষ্টি, নিউট্রিশন ফর দ্য কমিউনিটি। এই ইউনিটটির অন্তর্গত দ্বিতীয় যে অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 2, সাপ্লিমেন্টারি ফিডিং প্রোগ্রামস অ্যান্ড অর্গানাইজেশনস টু কমব্যাট ম্যালনিউট্রিশন, অর্থাৎ অপুষ্টি প্রতিরোধে বিভিন্ন পুষ্টি সংক্রান্ত খাদ্য যে প্রদান করা হয় প্রকল্প, সেই প্রকল্পগুলি এবং বিভিন্ন সংস্থা, সেই সংস্থাগুলো আমরা এই চ্যাপ্টারের আন্ডারে পড়ব। তো এই চ্যাপ্টারের মধ্যে যে ছোট্ট অংশটুকু আজকে আমাদের এই ভিডিওর বিষয়বস্তু, সেটি হলো আমাদের খুব চেনা পরিচিত একটি নাম, মিড ডে মিল প্রকল্প, যেটাকে আমরা MDM বলে জানি। সেটাকে আমাদের সিলেবাসে দেখো নামটা কি রয়েছে, PM পোষণ, অর্থাৎ প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ স্কিম। এবং একই সাথে আরো একটি টপিক আমরা এই ভিডিওর মাধ্যমে করব, যেটা হলো NFSA, অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, জাতীয় খাদ্য নিরাপত্তা আইন। তাহলে আমরা এই অংশটুকু এই চ্যাপ্টারের মধ্যে থেকে আজকে আলোচনা করতে চলেছি। তাহলে একদম প্রথমে আমরা শুরু করছি প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ স্কিম, যেটাকে বলা হয় PM পোষণ। এটা বলতে গেলে আমাদেরকে একটুখানি পিছিয়ে গিয়ে, অর্থাৎ আমরা যদি একটু ইতিহাসটা দেখার চেষ্টা করি, আমাদের সবার কাছে ভীষণ পরিচিত একটা নাম হলো মিড ডে মিল। আমরা কিন্তু সবাই যখন ক্লাস 8-এ পড়তাম, 8 অবধি, আমরা কিন্তু 6 থেকে 8 অবধি যখন আমরা উচ্চ বালিকা বিদ্যালয় বা উচ্চ বিদ্যালয়তে যখন আমরা এলাম, তখন কিন্তু আমরা 6 থেকে 8 অবধি সবাই কিন্তু তোমরা কি করেছো, মিড ডে মিল তোমরা গ্রহণ করেছো। তাহলে সেই খুব চেনা পরিচিত প্রকল্প কিন্তু আজকে আমাদের এই ভিডিওটির বিষয়বস্তু। তাহলে একটু আমরা যদি পিছিয়ে গিয়ে দেখি যে এই প্রকল্পটা হঠাৎ করে নামকরণটা কি হলো এবং কেন হলো। দেখো, 1962 সালে এটা প্রথম, মিড ডে মিল তো আগে নাম ছিল না, আগে এটা স্কুল লাঞ্চ প্রোগ্রাম হিসেবে কি করেছিল না তামিলনাড়ু সরকার এবং কারা না আমাদের ম্যাড্রাস মিউনিসিপ্যাল কর্পোরেশন, তারা কি করলো 1962 সালে স্কুল লাঞ্চ প্রোগ্রাম নামে একটি প্রকল্প চালু করলেন তারা। এবং এই প্রকল্পের কি করা হতো না মধ্যাহ্ন ভোজন, অর্থাৎ লাঞ্চ বলা হচ্ছে, সারাদিন পড়াশোনা করবে বাচ্চারা, সেজন্য যখন তাদের টিফিন টাইম, যখন তাদের লাঞ্চ টাইম, তখন কি করা হতো, ওই ম্যাড্রাস মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে তাদেরকে একটা খাদ্য দেওয়ার ব্যবস্থা করা হতো। এবং সেটা বিভিন্ন রাজ্যে আস্তে আস্তে ছড়িয়ে যেতে লাগলো। শুরু করেছিল তামিলনাড়ু গভর্নমেন্ট। তারপর কি হলো, দেখা গেল 1991 সালে, বাই 1991, many schools started giving it. কি করা হলো না আরো অন্যান্য রাজ্যে এটা যেহেতু ছড়িয়ে গেল, অন্যান্য রাজ্যের আরো অনেক স্কুল, সরকারি স্কুল, তারা কি করলো, তারাও কিন্তু এই স্কুল লাঞ্চ প্রোগ্রাম তারা দেওয়া শুরু করলো। তাহলে 62 থেকে 91 থেকে আমি বলবো 94 অব্দিও কিন্তু ব্যাপারটা আস্তে আস্তে প্রসার ঘটছিল। এইবারে 1995 সালে 15th of August 1995 কি করা হলো, এটা হয়ে গেল সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম। অর্থাৎ এতদিন অবধি, এত বছর অবধি কি হতো না বিভিন্ন রাজ্য তারা তাদের স্কুলগুলোতে তারা মধ্যাহ্ন ভোজন দেওয়ার প্রকল্প চালু করছিল। কিন্তু 1995 সাল থেকে কি হলো, এটা কেন্দ্রীয় সরকার এর দায় ভার বহন করা শুরু করলো। অর্থাৎ এটা কি হয়ে গেল না সেন্ট্রালি স্পন্সর্ড একটা স্কিম হিসেবে পরিচিতি পেল। কবে না 15th of August 1995। এবং তখন কি নাম দেওয়া হলো, ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
তখনও কিন্তু প্রাইমারি এডুকেশন, অর্থাৎ প্রাইমারি বলতে তখনকার দিনে বোঝাতো ক্লাস 1 থেকে 4 অব্দি, তখনকার দিনে। এবং এটা কি হলো না, ন্যাশনাল প্রোগ্রাম। কি করতো তারা? পুষ্টি সহায়তা দিত, একটা জাতীয় প্রকল্প যেটা পুষ্টি সহায়তা দিত কাদেরকে না, প্রাথমিক বিদ্যালয়কে। এবং এটা সেন্ট্রালি স্পন্সর স্কিম হিসেবে স্বীকৃতি পেল 1995 সালে। এইবারে 2008-9 এই ফিনান্সিয়াল যে ইয়ার, এই বছর থেকে কি করা হলো, আগে তো প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা তারা গ্রহণ করতোই, এই 2008-9 থেকে কি করা হলো, উচ্চ প্রাথমিক, অর্থাৎ প্রাইমারি তো পেতই, আপার প্রাইমারির বাচ্চাদেরকেও, তার সেই স্টুডেন্টদেরকেও কিন্তু এই প্রকল্পের আওতায় ফেলা হলো, তাদেরকে অন্তর্ভুক্ত করা হলো। কবে থেকে? 2008-9। এবং এই 2008 থেকেই নামটা আরেকটু পাল্টে খুব পরিচিত আমাদের যে নামটা, ন্যাশনাল প্রোগ্রাম অফ মিড ডে মিল ইন স্কুলস, যেটা আমরা ছোট করে এমডিএম বা মিড ডে মিল প্রকল্প আমরা বলতাম, সেটা কবে থেকে হলো? 2008-2009। তাহলে একদম প্রথমে কি ছিল না, শুধু প্রাইমারি শিশুরা ছিল, 2008-9 থেকে আপার প্রাইমারি যোগ। এবং 2013 সালে কি হলো না, জাতীয় খাদ্য নিরাপত্তা আইন স্বীকৃতি পেল। এবং এই আইনের আওতায় কিন্তু এই মিড ডে মিল প্রকল্পও চলে এলো, অর্থাৎ একটা আইনি স্বীকৃতি পেল এই প্রকল্পটা, কারণ সেখানে খাদ্য বন্টন হচ্ছে, খাদ্য ব্যবস্থা করা হচ্ছে, যেটা কিনা খাদ্য নিরাপত্তার অন্তর্গত, সেজন্য আইনি স্বীকৃতি পেল 2013 সালে। এবং ভেরি রিসেন্টলি, একেবারে প্রাসঙ্গিক যদি আমি যদি ব্যাপারটা আমি ব্যাখ্যা করতে যাই, তাহলে কি দাঁড়ালো না, একদম ফাইনালি 2020-21 সাল, ওটা ছিল 2008-9 যখন মিড ডে মিল নামটা স্বীকৃতি পেল। এবার 2020-21 সালে কি করা হলো, এই যে এমডিএম বা মিড ডে মিল আমরা বলছি, এই মিড ডে মিল টার্মটা কি করা হলো, এটাকে পাল্টে নতুন একটা নাম কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নামকরণ করা হলো, এবং নাম দেওয়া হলো পিএম পোষণ স্কিম। প্রধানমন্ত্রী কি বলা হচ্ছে না, পিএম পোষণ স্কিম, প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ স্কিম, পিএম পোষণ। আগের নাম ছিল এমডিএম, এখন হয়ে গেল পিএম পোষণ। এই পার্টিকুলার এই পয়েন্টটা কিন্তু তোমাদেরকে একটু বলে রাখছি, তোমরা দরকার পড়ে তোমরা নোট ডাউন করে নিতে পারো। সেটা হলো এই পার্টিকুলার জায়গা থেকে কিন্তু 2 নম্বরের শর্ট কোশ্চেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে মিড ডে মিল এই প্রকল্পটি এখন কোন নামে পরিচিত এবং কবে থেকে এই নামে পরিচিত, বা পিএম পোষণ স্কিমটি কবে থেকে এই নামের স্বীকৃতি পায়। তাহলে মোটামুটি আমরা মিড ডে মিল থেকে পিএম পোষণ কিভাবে হলো নামটা, সেইটা আমরা দেখলাম। এবার চলো আমরা প্রকল্প সম্পর্কে একটু জেনে নিই। ভীষণ চেনা পরিচিত তোমাদের এই ছবিগুলো, তোমরা সবাই কিন্তু স্কুলে থাকতে এই প্রকল্পের বেনিফিশিয়ারি তোমরা ছিলে, ক্লাস 8 অবধি কিন্তু তোমরা সবাই এই প্রকল্পের তোমরা বেনিফিশিয়ারি হিসেবে তোমরা খাদ্য গ্রহণ করেছো। তো কি করা হয় না, ফুড বিং সার্ভড অ্যাট মিড ডে মিল প্রোগ্রাম, অর্থাৎ খাদ্য কি থাকে না, প্রভিশন অফ হট কুকড মিল, খাদ্য সেখানে রন্ধন হবে এবং রন্ধন হয় সেখানে পরিবেশিত হবে, কোথায়? স্কুল প্রেমিসেসের মধ্যে। কিছু কিছু স্কুল বাইরে থেকে তৈরি করা খাবার সেটাও গ্রহণ করে, কিন্তু বন্টনটা কোথায় হবে? বন্টন সব সময় কোথায় হবে? স্কুলের প্রেমিসেসের মধ্যে, অর্থাৎ স্কুলের গন্ডি বা স্কুলের সীমানার মধ্যে কিন্তু খাদ্য বন্টনের ব্যবস্থাটা থাকবে, সে রান্নাটা স্কুলের মধ্যেই হোক বা স্কুলের বাইরেই হোক। তাহলে এবার আমরা চলে যাচ্ছি যে প্রাপক কারা, খুব খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু 2 মার্কসের শর্ট কোয়েশ্চেন অথবা লং কোয়েশ্চেনের পার্ট কোয়েশ্চেন হিসেবে থাকতে পারে, যে মিড ডে মিল প্রকল্পের প্রাপক কারা, হু আর দ্য বেনিফিশিয়ারিজ অফ মিড ডে মিল স্কিম আর হু আর দ্য বেনিফিশিয়ারিজ অফ পিএম পোষণ স্কিম। তাহলে দেখে নেওয়া যাক কারা কারা। আমরা মোটামুটি এটা জানতাম যে 6 থেকে 14 বছর হচ্ছে বয়স সীমা, যারা এই মিড ডে মিল প্রকল্পের আওতায় পড়ে বা পিএম পোষণের আওতায় পড়ে। তাহলে এই যে 6 থেকে 14, এটার ভাগটা আমরা একটু চলো দেখে নিই। প্রথমে যেটা আসছে সেটা হলো যে প্রাথমিক স্তরে যে শিশুরা পড়ে তারও আগের যে স্তর, অর্থাৎ যেটাকে বলা হয় বাল বাটিকা, বিশেষ করে ক্লাস 1 এর আগে, এবং সরকারি সাহায্য পোষিত বা সরকারি যে বিদ্যালয়গুলি রয়েছে
সেখানে ক্লাস 1 এর আগেও কিন্তু কিছু কিছু জায়গায় দেওয়া হয়। সেক্ষেত্রে এটা কাগজে কলমে 6 থেকে 14 হলেও তার আগেও কিন্তু তার নিচে যে বয়স সীমা রয়েছে সেই বয়সের ছাত্রছাত্রীরাও কিন্তু এই প্রকল্পের আওতায় মধ্যে আসছে। তারপর চলে যাচ্ছি আমরা ক্লাস 1 থেকে 4, যে শিশুরা প্রাইমারি যাদেরকে আমি বললাম, অর্থাৎ প্রাথমিক স্তরের বিদ্যালয়ে যে শিশুরা পড়ে, ক্লাসেস 1 to 4 বা 1 to 5 যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে কারা থাকছে? এখানেও তাই সরকারি বিদ্যালয় এবং সরকারি সাহায্যে পোষিত বিভিন্ন বিদ্যালয়। কোন বয়সটা থাকবে বা কোন ক্লাসটা থাকবে? ক্লাসেস 1 থেকে 5, যেটাকে আমরা বলছি প্রাইমারি। এবার চলে আসছি আর কারা রয়েছে। চিলড্রেন ফ্রম ক্লাসেস 6 to 8, অর্থাৎ আপার প্রাইমারি যদি আমি ধরি, তাদের ক্ষেত্রেও কিন্তু সরকারি বিদ্যালয় যারা পড়ছে এবং সরকারি সাহায্যে পোষিত যে বিদ্যালয়গুলো, সেই বিদ্যালয়ের অন্তর্ভুক্ত ক্লাস 6 থেকে 8 অবধি যে বাচ্চারা পড়ে তারা এই প্রকল্পের প্রাপক। আর কোথায় কোথায় না, চিলড্রেন ফ্রম স্কুলস অফ ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্ট। ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্ট বলে আরেকটি প্রজেক্ট চলে, সরকারি একেবারে কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট, এবং সেই প্রজেক্টের অন্তর্গত যে বিদ্যালয়গুলি রয়েছে বা যে পঠন পাঠন যেখানে হয়, যে কেন্দ্রগুলোতে হয়, সেই কেন্দ্রের যে শিশু, যে বাচ্চারা, তারাও কিন্তু এই প্রকল্পের মধ্যে তারা আসছে। তাহলে মোটামুটি আমরা বেনিফিশিয়ারি কাদের কাদের দেখলাম? বালবাটিকা অর্থাৎ ক্লাস 1 এর আগে যে শিশুরা রয়েছে, তারপর হচ্ছে প্রাথমিক স্তরের শিশুরা ক্লাসেস 1 থেকে 5 অবধি, তারপর উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারি চিলড্রেন যাদের হচ্ছে ক্লাস 6 থেকে 8, এবং বয়স সীমা যদি আমি দেখি তাহলে কাগজে কলমে আমাকে জানতে হবে যে মিড ডে মিল প্রকল্পের যে প্রাপকরা তাদের বয়স সীমা হলো কত? 6 থেকে 14 বছর। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে যে মিড ডে মিলের প্রাপক কারা। আমি আবারও বলছি, এই পোর্শন থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন 2 মার্কসের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি মিড ডে মিলের বা পিএম পোষণ স্কিমের লোগোর মধ্যে দেখো এখানে একসাথে গোল হয়ে ঘিরে বসে রয়েছে বাচ্চারা, এবং সবার সামনে একটা করে এই যে অরেঞ্জ ডট গুলো আমরা দেখতে পাচ্ছি, এই অরেঞ্জ ডট গুলো হচ্ছে একটা করে থালা, আর এই যে গোল হয়ে বসে রেখেছে এটা একটা সিম্বলাইজ করছে। কি সিম্বলাইজ করছে? যে বিভিন্ন শ্রেণী থেকে আসা মানুষেরা বা শিশুরা তারা একত্রে একই জায়গায় এক ছাদের তলায় একসাথে বসে তারা খাদ্য গ্রহণ করছে। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে পিএম পোষণ স্কিমের বেনিফিশিয়ারি বা প্রাপক কারা। এবার দেখো আমরা চলে যাচ্ছি যে তার উদ্দেশ্যগুলো কি কি, কি উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় সরকার এই পিএম পোষণ স্কিমটা তারা চালাচ্ছে। হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ পিএম পোষণ স্কিম? দেখো, প্রধান উদ্দেশ্যতে যাওয়ার আগে জানতে হবে যে মূলত যে দুটো প্রধান সমস্যা আজকের দিনে ভারতবর্ষে দাঁড়িয়ে ভারতবর্ষের শিশুদের প্রধান যে দুটো সমস্যা, একটি হলো হাঙ্গার অর্থাৎ ক্ষুধা, এবং আরেকটি হলো নিরক্ষরতা অর্থাৎ ইলিটারেসি। অর্থাৎ এডুকেশন সেটাকে কেটার করার জন্য বা ইলিটারেসি সেটাকে কেটার করার জন্য, এবং একই সাথে হাঙ্গার বা ক্ষুধা, এই দুটো যে প্রেসিং প্রবলেম অফ ইন্ডিয়া, এই দুটো যে প্রধান সমস্যা ভারতবর্ষের শিশুদের, এই দুটো প্রধান সমস্যা সমাধানেই কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্প, যার নাম পিএম পোষণ স্কিম বা যেটাকে আমরা জেনে থাকি মিড ডে মিল স্কিম রূপে। এবার আমরা চলে যাচ্ছি কিছু স্পেসিফিক অবজেক্টিভস যেগুলো এই স্কিমটা কেটার করছে। তাহলে আমরা উদ্দেশ্যগুলো একবার দেখে নিই। কি বলছে না, ইনক্রিজ দ্য ডেইলি অ্যাটেন্ডেন্স অ্যান্ড রেট ইন স্কুলস অ্যান্ড রিডিউস ড্রপ আউট রেটস। অর্থাৎ দৈনিক যে উপস্থিতির হার বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের দৈনিক যে উপস্থিতির হার, যেটাকে বলা হচ্ছে অ্যাটেন্ডেন্স, সেইটাকে বাড়ানো একটা উদ্দেশ্য রয়েছে। এবং একই সাথে আরেকটা উদ্দেশ্য রয়েছে যে যারা যদি রোজ খাবার গ্রহণ করে বিদ্যালয় থেকে, তাহলে সেই খাবারটা গ্রহণ করার জন্য তারা রোজ স্কুলে আসবে, স্কুল থেকে অন্য কোথাও যাবে না, বা স্কুল ছুট হওয়া মানে কিন্তু তার ওই খাবারটা সে আর পেলো না। যারা অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের বা বিলো পভার্টি লাইন পরিবারের, তাদের ক্ষেত্রে কিন্তু এই খাবারটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং এই খাবারটা পাওয়ার জন্য যেহেতু তারা বিদ্যালয়ে রোজ আসছে, সেক্ষেত্রে স্কুল ছুটের সংখ্যা কিন্তু কমে যাবে, এই আশাতেই কিন্তু এই প্রকল্পটা করা হয়েছে বা এই
উদ্দেশ্যতেই কিন্তু এই প্রকল্পটা করা হয়েছে। তাহলে প্রধান এবং প্রথম উদ্দেশ্য হচ্ছে স্কুলে উপস্থিতির হার বাড়ানো এবং স্কুল ছুটির হারটাকে কমানো। দ্বিতীয় উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি, টু ইমপ্রুভ দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস অফ চিলড্রেন, অর্থাৎ বিদ্যালয়ে যে শিশুরা, বিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা আসছে তাদের পুষ্টির মানটাকে বৃদ্ধি করা, তাদের পুষ্টিকর খাদ্য যদি সারাদিনে একবার অন্তত তারা পায় এবং প্লাস তার সাথে তারা বাড়িতেও তাদের খাবারটা খাচ্ছে, তাহলে সব মিলিয়ে কি হবে, তার যদি পুষ্টির কোনো ঘাটতি থেকে থাকে সেই ঘাটতিটা পূরণের দরুন তার কি হবে, পুষ্টির মানটা বৃদ্ধি পাবে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় উদ্দেশ্য, টু ইমপ্রুভ দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস অফ দ্য চিলড্রেন। তৃতীয় উদ্দেশ্য হচ্ছে কি না, টু এনকারেজ দ্য পুয়ার চিলড্রেন টু অ্যাটেন্ড স্কুল অ্যান্ড পে অ্যাটেনশন ইন স্কুল, অর্থাৎ শিশুদেরকে এবং ছাত্রছাত্রীদেরকে, বিশেষ করে কারা না, যারা অত্যন্ত গরিব বা দরিদ্র পরিবার থেকে যারা উঠে আসছে তাদেরকে স্কুলে আসার জন্য আরো তাদেরকে এনকারেজ করা এই প্রকল্পটার মাধ্যমে। এবং স্কুলে এলে কি হবে, তারা যদি একটা ভরপেট খাবার খায় তাহলে কি হচ্ছে, তারা অনেকক্ষণ তারা কিন্তু মনোযোগ দিয়ে প্রায় বিকেলবেলা অবধি তারা পড়াশোনাটা চালাতে পারবে, তারা ক্লাসটা করতে পারবে। তাহলে মনোযোগ যাতে বহাল থাকে, such that they pay attention in the class, তার জন্য কিন্তু এটা আরেকটা উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে মিড ডে মিল স্কিমে। এর পরের উদ্দেশ্যতে আমরা চলে যাব না, ইট ইজ এ টুল ফর চিলড্রেন্স রাইট টু এডুকেশন। আমরা জানি যে আমাদের সবাইকার কিন্তু বিশেষ কিছু অধিকার আমাদের সরকার থেকে আমাদেরকে দিয়ে থাকে, এবং তার মধ্যে আরেকটা প্রধান অধিকার যেটা বাচ্চাদের রয়েছে সেটা হচ্ছে তাদের পড়াশোনা করার অধিকার, শিক্ষার অধিকার, অর্থাৎ রাইট টু এডুকেশন। তাহলে এই যে শিক্ষার অধিকার, এই অধিকারের একটা চাবিকাঠি হলো কি, এই মিড ডে মিল প্রকল্প। কারণ এই মিড ডে মিল প্রকল্প খাওয়ার জন্যই তারা স্কুলে আসছে, এবং আসার দরুন কি হচ্ছে, তারা তাদের সেই অধিকারটা পাচ্ছে, তারা তাদের শিক্ষা গ্রহণ করতে পারছে। তাহলে রাইট টু এডুকেশন, মিড ডে মিল অ্যাক্টস অ্যাজ আ টুল ফর রাইট টু এডুকেশন। পরবর্তী উদ্দেশ্য কি না, টু এলিমিনেট জেন্ডার, কাস্ট, রিলিজিয়ন ডিসক্রিমিনেশন, চিলড্রেন ফ্রম অল ব্যাকগ্রাউন্ড সিট টুগেদার অ্যান্ড ইট মিলস। অর্থাৎ একদম শুরুর দিকে আমি ওই ছবিটা দেখিয়ে বলেছিলাম যে জেন্ডার অর্থাৎ লিঙ্গর কোনো বৈষম্য নেই, কাস্ট জাতিরও কোনো বৈষম্য নেই, রিলিজিয়ন অর্থাৎ ধর্মেরও কিন্তু কোনো বৈষম্য করা হয় না। কোনো রকম বৈষম্য ছাড়াই স্কুলে ওই দিনকে যে কজন শিশু বা যে কজন ছাত্রছাত্রী উপস্থিত সবাই কিন্তু ঠিক একই সাথে একই ক্লাসে বসে যেরকম পড়াশোনা করে, একই সাথে এক জায়গায় বসে কিন্তু তারা এই পিএম পোষণ স্কিমের খাদ্যটি গ্রহণ করে। তাহলে এইটা করার দরুন কি হচ্ছে, বৈষম্যটা কোথাও একটা দূর করার প্রচেষ্টাতেও কিন্তু এই আরেকটা উদ্দেশ্য রয়েছে এই পিএম পোষণ স্কিমে। তাহলে কি পড়লাম আমরা না, টু এলিমিনেট এনি বায়াস অর এনি ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ডস অফ কি, অন দ্য গ্রাউন্ডস অফ জেন্ডার, কাস্ট অ্যান্ড রিলিজিয়ন। এগুলো কখনোই কোনো বার হবে না, কখনোই বলা হবে না যে তুমি এই ধর্ম পালন করছো তাই তোমাকে দেওয়া হবে না, বা তোমার এই জাতি তাই তোমাকে দেওয়া হবে না, বা তোমার এই লিঙ্গ সেজন্য তোমাকে দেওয়া হবে না। এটা কখনোই কোনো বার হতে পারে না। অর্থাৎ কি হচ্ছে, কোনো বৈষম্য ছাড়াই খাদ্য বন্টিত হচ্ছে সবাইকে সমানভাবে, সমান ভাগে, এবং সবাই এই খাদ্য গ্রহণ করে কি করছে, এই বৈষম্যটাকে দূর করছে। তাহলে এটা একটা খুব বড় উদ্দেশ্য। আরেকটি উদ্দেশ্য হচ্ছে কি, টু প্রোভাইড নিউট্রিশনাল সাপোর্ট টু চিলড্রেন ইন ড্রট প্রোন এরিয়াস ডিউরিং ডিজাস্টার অ্যান্ড সামার ভ্যাকেশন। অর্থাৎ কিছু এমন এলাকা রয়েছে যারা অত্যন্ত খরা প্রবণ বা বন্যা প্রবণ বা অন্য কোনো পারিপার্শ্বিক কোনো ঝামেলার মধ্যে রয়েছে, বা হয়তো কোনো কারণে স্কুল বন্ধ রয়েছে, তো তখনও কিন্তু কি করা হচ্ছে না, তাদের যাতে পুষ্টির মান বজায় থাকে তখনও কিন্তু খাদ্য বন্টন করা হচ্ছে এই পিএম পোষণ স্কিমের মধ্যে করা হচ্ছে। এটা আমরা যদি এই পার্টিকুলার উদ্দেশ্যর একটা উদাহরণ হিসেবে আমরা দেখতে চাই, যে আমরা, তোমরা বোধহয় তখন ক্লাস হবে হয়তো 7-8-এ পড়ো, যারা তোমরা এখন ক্লাস 12-এ পড়ছো, বা হয়তো এর আশেপাশে কোনো ক্লাস হবে। মোট কথা তখন তোমরা হয়তো মিড ডে মিল পেতে, যখন ভারতবর্ষে কিন্তু করোনা অতিমারিটি দেখা দিয়েছিল। করোনা অতিমারি দেখা দেওয়ার পর
বিভিন্ন জায়গায় লকডাউন হওয়া সত্ত্বেও বা সবকিছু বন্ধ হওয়া সত্ত্বেও, তোমাদের বিদ্যালয় প্রাঙ্গণ তোমাদের জন্য পঠন পাঠনের জন্য বন্ধ হওয়া সত্ত্বেও কিন্তু তোমরা কিন্তু সবাই জানো যে মাসের মধ্যে কিন্তু তোমরা কয়েকটা দিন এসে তোমরা কিন্তু দানা শস্যগুলো তোমরা গ্রহণ করতে, ফুড গ্রেনস, সেটা কিন্তু এই মিড ডে মিল প্রকল্প কিন্তু বন্ধ রাখা হয়নি। তখনও কিন্তু তোমাদেরকে এই প্রকল্পের আওতায় খাদ্য বন্টন করা হয়েছিল। তাহলে এই উদ্দেশ্যটাও কিন্তু একটা প্রধান উদ্দেশ্য, যার উদাহরণ আমি এক্ষুনি বললাম। আরেকটা কি না, টু ইমপ্রুভ দ্য ইকোনমিক স্ট্যাটাস অফ লোকাল উইমেন অর সেলফ হেল্প গ্রুপ। বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ যারা কি করছে, যারা তোমাদের জন্য খাবারটা রান্না করে দিচ্ছে প্রত্যেক দিন, তারা তো সেলফ হেল্প গ্রুপের অন্তর্গত। তাহলে তারা রান্না করার দরুন কি হচ্ছে, তারা কিছু সহায়তা পাচ্ছে সরকারের থেকে। তাহলে সেই সাহায্য গ্রহণ করে, সেই আর্থিক সাহায্য তারা পাচ্ছে বলেই কিন্তু তারা আর্থিকভাবে একেবারে স্বনির্ভর হয়ে উঠছে। তাহলে তাদের ইকোনমিক স্ট্যাটাসও কিন্তু বাড়ছে তার থেকে, তাদের যে অর্থনৈতিক যে অবস্থা সেটাও কিন্তু তার উন্নতি করা, এটাও কিন্তু এই পিএম পোষণ স্কিমের আরেকটা বড় উদ্দেশ্য। তাহলে এই স্লাইডটার মাধ্যমে আমরা দেখলাম যে শুধুমাত্র যে স্কুলে উপস্থিতির হার বৃদ্ধি করা বা পুষ্টির মান বৃদ্ধি করা বা স্কুল ছুটের হার কমানো, এই তিনটে তো উদ্দেশ্য বটেই মিড ডে মিলের, এছাড়াও কিন্তু আরো অনেক উদ্দেশ্য আমরা পড়লাম এই পিএম পোষণ স্কিমে। এবার দেখো আমরা চলে যাচ্ছি ফুড অ্যান্ড নিউট্রিশন নর্মস, অর্থাৎ কি নিয়মে তাদেরকে খাদ্য ও পুষ্টির যোগান দেওয়া হয়, কি পরিমাণে তাদেরকে দেওয়া হচ্ছে। আমরা যদি এই স্লাইডটার দিকে তাকাই, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দুটো দিকে দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? একটাতে দেওয়া রয়েছে হচ্ছে ফর প্রাইমারি ক্লাসেস, অর্থাৎ প্রাথমিক স্তরে বা প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের জন্য কি ব্যবস্থা, আর একটা হচ্ছে ফর আপার প্রাইমারি, উচ্চ প্রাথমিক স্তরে কি দেওয়া হয়। প্রথমে আমরা দেখে নেব ফুড গ্রেনস, অর্থাৎ দানা শস্য। প্রাইমারির ক্ষেত্রে পরিমাণটা হচ্ছে দৈনিক 100 গ্রাম, আর উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে হচ্ছে দৈনিক 150 গ্রাম। এবার চলে আসবো পালসেস, অর্থাৎ ডাল। ডালের ক্ষেত্রে প্রাইমারিদের কিন্তু বরাদ্দ 20 গ্রাম, দৈনিক 20 গ্রাম, এবং আপার প্রাইমারিদের ক্ষেত্রে 30 গ্রাম। শাকসবজি বলা রয়েছে 50 গ্রাম প্রাথমিকদের ক্ষেত্রে, এবং উচ্চ প্রাথমিক শিশুদের ক্ষেত্রে 75 গ্রাম। একই সাথে ভোজ্য তেল আমরা দেখতে পাচ্ছি 5 গ্রাম ফর প্রাইমারি স্কুলস and 7.5 grams or ml for upper primary schools. তাহলে এইটার মাধ্যমে আমরা দেখলাম যে ফুড অ্যান্ড নিউট্রিশন নর্মস কি, বা খাদ্য ও পুষ্টি বরাদ্দ। এই জায়গা থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, নোট করে নিতে পারো, তোমাদের এই জায়গা থেকে শর্ট কোয়েশ্চেন হতে পারে যে পিএম পোষণ স্কিম অনুযায়ী খাদ্য ও পুষ্টির বরাদ্দের উল্লেখ করো। সেখানে কিন্তু তোমাকে এই ব্যাপারটা বলতে হবে। একই সঙ্গে এইটা রিলেটেড কিন্তু আরো একটা কোয়েশ্চেন হতে পারে, সেইটা পড়তে গেলে আমরা চলে যাচ্ছি এর পরের স্লাইডে। দেখো এখানেও কিন্তু ফুড অ্যান্ড নিউট্রিশন নর্মস, কিন্তু এইখানে পার্টিকুলারলি পুষ্টি উপাদান অর্থাৎ ফুড কম্পোনেন্ট, নিউট্রিয়েন্টস কত করে পাওয়া যাচ্ছে মিড ডে মিলে, সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে। এটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখো এখানে দেখতে পাচ্ছি দুটো আলাদা ভাগ, একটা প্রাইমারি আর একটা হচ্ছে আপার প্রাইমারি। প্রাইমারির ক্ষেত্রে শক্তির বরাদ্দ, তাদেরকে যে খাবারটা দেওয়া হচ্ছে দুপুরবেলা, সেই খাবারের মধ্যে অন্তত পক্ষে 450 কিলোক্যালোরি যেন প্রদান করে। এটা হচ্ছে প্রাইমারির ক্ষেত্রে, প্রাথমিক শিশুদের ক্ষেত্রে। এবং যদি আমি আপার প্রাইমারি ধরি, তাহলে তাদের ক্ষেত্রে হচ্ছে পরিমাণটা 700 কিলোক্যালোরি। এটা কিন্তু একেবারে নতুন, এটা কিন্তু প্রত্যেক বছর না হলেও কয়েক বছর অন্তর অন্তর কিন্তু এটা পরিবর্তন হয়। এটা লেটেস্ট আমরা দেখছি, সেখানে কিন্তু 450 ক্যালোরি হচ্ছে প্রাইমারির ক্ষেত্রে এবং 700 কিলো ক্যালোরি হচ্ছে আপার প্রাইমারির ক্ষেত্রে। আরো ইম্পর্টেন্ট, প্রোটিনের দৈনিক বরাদ্দ, মিড ডে মিলে তারা যে খাবারটা সংগ্রহ করছে তার মধ্যে প্রোটিনের পরিমাণ কত থাকছে না, প্রাইমারি বিদ্যালয়ের শিশুদের ক্ষেত্রে 12 গ্রাম থাকছে এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে 20 গ্রাম। তাহলে মোটামুটি আমরা দেখলাম ফুড অ্যান্ড নিউট্রিশন নর্মস।
এবার আমরা চলে যাচ্ছি এই যে খাদ্য যেটাকে দেওয়া হচ্ছে সেটা খাদ্য নির্বাচনের নীতিগুলো কি কি। ফুড সিলেকশন আন্ডার দ্য পোষণ স্কিম, অতি অবশ্যই যে খাদ্য দেওয়া হবে সেটা অত্যন্ত সহজলভ্য হবে এবং স্বল্প মূল্যের হবে। কখনোই কিন্তু বলা হচ্ছে না যে একটা বিশাল দামি কিছু কিনে এনে রান্না করে তাদেরকে খাওয়াতে, সেটা কিন্তু সরকারের তরফ থেকে কখনোই বলা হচ্ছে না। সবসময় বলা হচ্ছে পুষ্টিকর কিন্তু সহজলভ্য এবং স্বল্প দাম, অর্থাৎ লোকালি অ্যাভেলেবল, লো কস্ট ফুড। দ্বিতীয় পয়েন্টে কি বলছি আমরা, ভ্যারাইটি ইন দ্য ডেইলি ডায়েট। একটা কিন্তু তোমরা সবাই জানো যে মেনু ফলো করা হয় মিড ডে মিলে, যে সোমবার এইটা, মঙ্গলবার এইটা, বুধবার এইটা, এরকম করে করে একটা মেনু ফলো করা হয়। সেখানে ডাল হতে পারে, আলু মাখা হতে পারে, একটা করে ডিম সেদ্ধ থাকে, সয়াবিনের তরকারি হতে পারে, খিচুড়ি হতে পারে। অনেক জায়গায় যেখানে কিচেন গার্ডেন করা হয় সেখান থেকে সবজি তুলে এনে রান্না করা হয়। তো মোট কথা একেবারে ভ্যারাইটি থাকতে হবে ডায়েটে। এই নয় যে সোম থেকে শনি একই খাবার খাওয়া হচ্ছে, সেটা কিন্তু নর্মস এর মধ্যে নয়। ফুড সিলেকশন নর্মস এর মধ্যে কিন্তু আসছে যে একটা বৈচিত্র্য থাকবে খাদ্যে। প্রভিশন অফ হট কুকড মিল, যেটা বললাম একদম প্রথমেই, যে স্কুল প্রেমিসেসের মধ্যেই খাবার রান্না করা হচ্ছে এবং সেখানে খাবারটি বন্টন করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে যদিও বাইরে থেকে আনা হয়, কিন্তু অবশ্যই সেটা কি হট কুকড মিল। কখনোই এরকম নয় যে ব্যাপারটা একেবারে ঠান্ডা করে আনা হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী এটা কি হওয়া উচিত, হট কুকড মিল। এবার চলে যাচ্ছি আমরা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টে, যে খাদ্যের মধ্যে যেন অতি অবশ্যই রেফারেন্স প্রোটিন থাকে। রেফারেন্স প্রোটিন দেখো, আমরা যদি একটু পুরনো পড়ায় চলে যাই, সেমিস্টার 1 এর প্রোটিন চ্যাপ্টারে কিন্তু আমরা পড়েছিলাম রেফারেন্স প্রোটিন কাকে বলা হয়, না ডিমকে বলা হয়। তাহলে রেফারেন্স প্রোটিন ইনটেক যখন বলা হচ্ছে, অতি অবশ্যই পিএম পোষণ স্কিম খাদ্য যখন দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে, তখন তার মধ্যে কি থাকতে হবে, রেফারেন্স প্রোটিন যেহেতু, সেজন্য তার মধ্যে কি থাকতে হবে না, ডিমটা কিন্তু দেখবে তোমরা সবসময় রাখা হয়। আর কি, ব্যালেন্স ডায়েট বাই সিলেক্টিং ফুড গ্রুপ ফ্রম ইচ গ্রুপ, অর্থাৎ সেম 2 এর পড়ায় আবার চলে যাচ্ছি। খাদ্যের বিভিন্ন বিভাগ আমরা জেনেছি, তাহলে সেই বিভিন্ন বিভাগ থেকে খাদ্য নির্বাচিত হলে খাদ্যটিকে কি বলা হবে, একটি সুষম আহারে সেটিকে রূপান্তরিত করা যাবে। সো ইন অর্ডার টু মেক আ ব্যালেন্সড ডায়েট, food is selected from different food groups. আর কি, ইনক্লুশন অফ গ্রিন লিফি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, অর্থাৎ সবুজ শাক পাতার ব্যবহার। এবং তোমাদের যদি মনে থাকে, মিড ডে মিলে কিন্তু তোমরা অনেক ক্ষেত্রে ফলও গ্রহণ করেছিলে, কখনো কমলা লেবু, কখনো আঙুর, কখনো আপেল, এগুলো কিন্তু বা পেয়ারা, এগুলো কিন্তু তোমাদেরকে মিড ডে মিলে তোমাদেরকে দেওয়া হতো। অর্থাৎ এই নর্মসটাও কিন্তু রয়েছে, ইনক্লুশন অফ গ্রিন লিফি ভেজিটেবলস, কখনো শাক ডাল করা হয় বা বাঁধাকপি করা হয়, তাহলে গ্রিন লিফি ভেজিটেবলস হয়ে যাচ্ছে, এবং একই সাথে ফ্রুটস যে কোনো একটা যেন অন্ততপক্ষে থাকে। কেন, আবার ওই একই ব্যাপার, যে পুরো মিলটাকে যাতে ব্যালেন্সড করা যায়। চলে আসছি আর লাস্ট পয়েন্টে, সেটা হচ্ছে লেগিউমস উইথ স্কিন প্রোভাইড ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ফাইবার, অর্থাৎ খোসা সমেত ডাল যদি মিড ডে মিলের খাবার মধ্যে থাকে, তাহলে সেটা পর্যাপ্ত ফাইবার এবং পর্যাপ্ত খনিজ লবণ এবং ভিটামিন সরবরাহ করবে। তাহলে এটাও কিন্তু ফুড সিলেকশন নর্মস এর মধ্যে পড়ছে। দেখো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে রেফারেন্স প্রোটিন যেটাকে বলা হলো, অর্থাৎ ডিম কিন্তু রয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে খাবার দেওয়া হচ্ছে, দেখো ছবিটার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিম দেওয়া হচ্ছে। এক্ষুনি বললাম রেফারেন্স প্রোটিন থাকবে ফুড অ্যান্ড নিউট্রিশন নর্মসে, আর এখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে স্কুল প্রেমিসেসে, স্কুলের মধ্যেই লাইন করে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানেই বন্টন হচ্ছে। তাহলে এইটা কিন্তু আমার মনে হয় যখন উত্তর হিসেবে তোমরা খাতায় লিখবে, এটা কিন্তু এই পার্টটা তোমাদের সব থেকে কম পড়তে লাগবে, কারণ এটা তো তোমরা এত বছর ধরে চোখে দেখেছো জিনিসটা এবং তোমরা খাবারটা পেয়েছো। তোমরা যদি নাও পড়ে গিয়ে তোমরা কিন্তু এটা পুরোটা লিখে দিতে পারবে, এতটাই সহজেই অংশটা। তাহলে মোটামুটি আমরা ফুড অ্যান্ড নিউট্রিশন নর্মস আমরা পড়লাম, যে পিএম পোষণ স্কিমে এই নর্মসটা কি। এবার দেখো আমরা চলে যাচ্ছি যে কুকিং কস্ট, অর্থাৎ খাদ্য রন্ধনের যে ব্যয়, খাদ্য বন্টনের যে ব্যয়, সেই কুকিং কস্টটা কিভাবে দেওয়া হয়। আমরা একদম প্রথমে পড়েছি যে মিড ডে মিল প্রকল্পটা হচ্ছে কি না একটা সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এই ব্যয়ভারটি বহন করে থাকে। এবার দেখো নিয়ম অনুযায়ী এই ব্যয়টা কিন্তু তারা শেয়ার করে, ঠিক আছে,
কিরকম ভাবে বা কি ভিত্তিতে, কোন রেশিওতে? না 60:40 বা 6:4 আমরা বলতে পারি। তাহলে 60% কে দিচ্ছে? 60% দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু আবারও বলছি শর্ট কোয়েশ্চেনের জন্য এই জায়গাটা কিন্তু দেখে রাখবে যে সেন্টার এবং স্টেট তারা কি রেশিওতে ব্যয়টা বহন করছে। তারা 60:40 রেশিওতে ব্যয়টা বহন করছে। এবং 1 মে 2025 সেই দিন অবধিও লাস্ট যা কুকিং কস্ট যেটা শেয়ার হয় সেন্টার এবং স্টেটের মধ্যে, সেটা অ্যালোকেশনটা কি না, আমরা যদি একদম প্রথমে দেখি হচ্ছে প্রাইমারি এবং বালবাটিকার ক্ষেত্রে, বালবাটিকা মানে ক্লাস 1 এর আগে যারা রয়েছে, তোমাদেরকে একদম শুরুর দিকে বলেছিলাম না ক্লাস 1 এর আগে যারা পড়ে, যারা ক্লাস 1 এর নিচে যারা পড়ে তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়। বালবাটিকা সেটাকে বলা হচ্ছে। তাহলে প্রাথমিক অর্থাৎ প্রাইমারি এবং তার নিচে যারা অর্থাৎ বালবাটিকা, তাদের ক্ষেত্রে প্রত্যেকটা মিলে 6 টাকা 78 পয়সা এইটা বরাদ্দ হয়েছে। এবং কেন্দ্র সরকার থেকে দিচ্ছে হচ্ছে কত? 4 টাকা 07 পয়সা। আর রাজ্য সরকার দিচ্ছে কত? 2 টাকা 71 পয়সা। তাহলে দুটো মিলে হয়ে যাচ্ছে 6.78। তাহলে 60:40 রেশিওতে, এটা কিন্তু পার হেড, প্রত্যেক মিল প্রত্যেক মাথা পিছু কিন্তু এই ব্যয়টা। এবং এটাই যদি আমরা আপার প্রাইমারি ধরি, তাহলে আপার প্রাইমারির ক্ষেত্রে হচ্ছে 10 টাকা 17 পয়সা। এটা কিন্তু আমি আবারও বলছি 1 মে 2025 অনুযায়ী এটা বলা হচ্ছে। পরে যদি আবার পরিবর্তন হয় তাহলে সেই পরিবর্তিত পরিমাণটাই তোমাদের জানার দরকার। তো আপাতত 1 মে 2025 অনুযায়ী আপার প্রাইমারির ক্ষেত্রে হচ্ছে 10 টাকা 17 পয়সা করে ধার্য করা রয়েছে। এবং সেই ধার্য পরিমাণের মধ্যে 6 টাকা 10 পয়সা দিচ্ছে হচ্ছে কেন্দ্র সরকার মাথা পিছু প্রত্যেক মিলে প্রত্যেক দিন, এবং সেটা হচ্ছে 4 টাকা 7 পয়সা রাজ্য সরকার দিচ্ছে। তাহলে সব মিলিয়ে আমরা দেখলাম যে এটা সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম তো বটেই, অর্থাৎ কেন্দ্র সরকার কি করছে না, একটা ব্যয়ের সিংহভাগটা বহন করছে কেন্দ্র সরকার এবং বাকি 40%টা ব্যয় করছে রাজ্য সরকার। তাহলে মোটামুটি আমরা দেখলাম। এবার আমরা চলে যাচ্ছি যে এই যে পিএম পোষণ স্কিম, এটা কিন্তু ভীষণ রকম একটা সাফল্য মণ্ডিত একটা প্রকল্প আমরা বলতে পারি। যে ভারতবর্ষে যত রকম পুষ্টি প্রকল্প রয়েছে, সব রকম পুষ্টি প্রকল্পর মধ্যে কিন্তু সব থেকে সাফল্য অর্জন করেছে এই পিএম পোষণ স্কিম। তাহলে কেন সাফল্য অর্জন করেছে আমরা একটু দেখে নিই। কি বলছে না, ইট ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ফুড স্কিম সার্ভিং এন্ড বেনিফিটিং 120 মিলিয়ন স্টুডেন্টস। অর্থাৎ একসাথে 120 মিলিয়ন ছাত্রছাত্রীদেরকে কিন্তু পৌঁছাতে পারা গেছে মিড ডে মিল প্রকল্প বা পিএম পোষণ স্কিম। অর্থাৎ এই যে সংখ্যাটা, এরকম এত বিপুল সংখ্যায় কিন্তু পৌঁছানোটা খুব মুশকিল হতো যদি বিদ্যালয়ে এই প্রকল্পটা না হতো। যেহেতু বিদ্যালয়ে এই স্কুল লাঞ্চ প্রোগ্রাম, বিদ্যালয়ে এই পিএম পোষণ প্রোগ্রাম, সেজন্য এত সংখ্যক ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানো গেছে। এবং যত বেশি পৌঁছানো গেছে মানে তার সাফল্যটাও কিন্তু ততটাই বেশি। অন্য কোনো প্রকল্প কিন্তু এত সংখ্যক শিশুদের বা প্রাপকদের কাছে পৌঁছানো যায়নি। দ্বিতীয় হচ্ছে কি না, ব্রিজিং দ্য নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিজ অফ চিলড্রেন। অর্থাৎ তারা বাড়িতে তো খাবার খাচ্ছে, বাড়িতে যে খাবার তারা খাচ্ছে সেই খাবারটা খাওয়ার দরুন হতে পারে তাদের কিছু ঘাটতি থেকে যাচ্ছে, তাহলে একটা ফারাক তৈরি হচ্ছে। সেই ফারাকটাকে কিন্তু পূরণ করে দিচ্ছে কে না, এই মিড ডে মিল প্রকল্প। তাহলে ইট ব্রিজেস দ্য গ্যাপ, particularly which gap? The nutritional gap of children between what? Between the home cooked meal and the school cooked meal. থার্ড পয়েন্ট আমরা কি দেখছি না, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স হ্যাজ ইনক্রিজড। অর্থাৎ মিড ডে মিল প্রকল্প বা পিএম পোষণ প্রকল্প চালু করার আগে যদি উপস্থিতির হার দেখা যায় এবং এই প্রকল্প চালু হওয়ার পর যদি উপস্থিতির হার দেখা যায়, তাহলে দেখা যাবে যে উপস্থিতির হার কিন্তু অনেকটাই বেড়েছে। কাদের ক্ষেত্রে? ওই যে 6 to 14 ইয়ার্স, বারবার বলছি আমি, ক্লাস 1 থেকে ক্লাস 8 এই পার্টিকুলার যে লেভেলটা, যে স্তরটা রয়েছে ছাত্রছাত্রীদের, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে উপস্থিতির হার অনেকটাই বেড়েছে। আর কি না, স্কুল ড্রপ আউট রেট হ্যাজ রিডিউসড। অর্থাৎ স্কুল ছুটের হারও কিন্তু কমানো সম্ভব হয়েছে। প্রোভাইডেড লাইভলিহুড অপরচুনিটিস টু SHGS। অর্থাৎ SGHS মানে হচ্ছে সেলফ হেল্প গ্রুপস, SHGS।
তাহলে সেলফ হেল্প গ্রুপ মানে হচ্ছে স্বনির্ভর যে গোষ্ঠী। দেখবে অনেক মহিলারা একটা পার্টিকুলার এজের পর তারা কিন্তু একসাথে মিলে গোষ্ঠী তৈরি করে তারা কিন্তু বিভিন্ন রকম কাজকর্ম, হাতের কাজ বা অন্যান্য কাজের দ্বারা তারা কি করছে, তারা স্বনির্ভর হচ্ছে, তারা নিজেরা নিজেদের আর্থিক চাহিদা তারা মেটাচ্ছে। ঠিক এরকমই যদি স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা স্কুলে, বিদ্যালয়ে এই রন্ধনটা করা হয়, তাহলে তাদের একটা আর্থিক সাহায্য দিচ্ছে সরকার। তাহলে সেই আর্থিক সাহায্যের দ্বারা কি হচ্ছে না, তাদের কিন্তু আর্থিক উন্নতিও হয়েছে। তাহলে এটাও একটা সাফল্যের একটা দিক। আর কি না, ইম্পর্টেন্স অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড দ্য নিড ফর এডুকেশন হ্যাভ স্প্রেড অ্যামং দ্য প্যারেন্টস। অর্থাৎ যে অভিভাবকরা রয়েছে, এই প্রকল্পটা চালু হওয়ার পর তাদের মধ্যেও কোথাও একটা বার্তা পৌঁছে গেছে যে পড়াশোনার সাথে সাথে ছাত্রছাত্রীদেরকে পুষ্টিকর আহার প্রদান করাও কিন্তু একটা বড় কাজ বা একটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা। সেটা কিন্তু কোথাও অভিভাবকদের মধ্যে এটা সচেতনতাটা গড়ে তোলা গেছে। তাহলে মোটামুটি আমরা এতক্ষণ অবধি যা দেখলাম, আমরা দেখলাম এটা হচ্ছে মিড ডে মিল প্রকল্প। এইবার আমরা চলে যাচ্ছি আরেকটা নতুন ছোট্ট টপিক, যেটা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে এইবারে, এটা আগে ছিল না। এই নতুন সেমিস্টার সিস্টেমের কাঠামো আসার পর এই টপিকটা তোমাদের অন্তর্ভুক্ত হয়েছে। সেই টপিকটা হচ্ছে কি, NFSA, অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট। তাহলে এই যে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের মধ্যে আমরা একটা টার্ম পাচ্ছি কি না, ফুড সিকিউরিটি, অর্থাৎ খাদ্য নিরাপত্তা। তাহলে খাদ্য নিরাপত্তা আইনে যাওয়ার আগে আমরা চট করে একটু দেখে নেব খাদ্য নিরাপত্তা অর্থাৎ ফুড সিকিউরিটি বলতে আমরা কি বুঝি। কি বলছে এখানে না, এন্টায়ার পপুলেশন অফ দ্য কান্ট্রি হ্যাজ অ্যাক্সেস টু সাফিসিয়েন্ট সেফ নিউট্রিশিয়াস ফুড দ্যাট মিটস দেয়ার ডেইলি নিডস অ্যান্ড ক্যান লিড আ হেলদি লাইফ। অর্থাৎ কোন একটি দেশের সমগ্র যে জনসাধারণ রয়েছে, জনগণ রয়েছে, তাদের কি রয়েছে, তাদের পর্যাপ্ত পরিমাণে খাদ্যের প্রতি তাদের অ্যাক্সেস থাকবে। এবং খাদ্যটা শুধু খাদ্য হলেই হলো না, কিরম খাদ্য হতে হবে, সেটা নিরাপদ হতে হবে এবং পুষ্টিকর হতে হবে। কিভাবে না, যাতে করে তাদের দৈনিক যে পুষ্টির চাহিদা সেইটা মেটাতে পারে এবং একই সাথে তারা যেন একটা স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারে, অর্থাৎ such that they can lead a healthy life। অর্থাৎ এটা কিন্তু ফুড সিকিউরিটি টার্মটা যখনই আসছে, এটা শুধুমাত্র একজনের ক্ষেত্রে নয়, ফুড সিকিউরিটি টার্মটা কিন্তু প্রযোজ্য ভারতবর্ষব্যাপী। আমাদের দেশের নিরিখে যদি বলি, তাহলে ভারতবর্ষব্যাপী, ফর দ্য এন্টায়ার কান্ট্রি, ফর দ্য এন্টায়ার পপুলেশন, অর্থাৎ দেশের সমস্ত জনগণের জন্য কিন্তু এই পার্টিকুলার টার্মটা প্রযোজ্য, যেটা হলো কি না, খাদ্য নিরাপত্তা। তাহলে খাদ্য নিরাপত্তার বিভিন্ন যে ডিটারমিনেন্টস রয়েছে, বিভিন্ন যে নির্দেশক রয়েছে, যে কি কি টপিক বা কি কি পয়েন্ট গুলো মাথায় রাখলে বোঝা যাবে যে হ্যাঁ খাদ্য নিরাপত্তা রয়েছে। একদম প্রথমে কি রয়েছে, অ্যাভেলেবিলিটি অফ ফুড, অর্থাৎ খাদ্য কতটা সহজলভ্য হচ্ছে, কতটা অ্যাভেলেবল হচ্ছে তাদের কাছে, সেটা একটা প্রভাবক। ফুড অ্যাফোর্ডেবিলিটি, অর্থাৎ খাদ্য ক্রয় ক্ষমতা। খাদ্য তো শুধু কোনো একটা দেশের মধ্যে থাকলেই হলো না, দেশের জনগণের সেই খাদ্যটাকে কেনার ক্ষমতা থাকতে হবে। তাহলে খাদ্য ক্রয় ক্ষমতা, এটাও একটা ব্যাপার। ফুড ইউজেস, খাদ্যটা নেওয়ার পর সেটা পর্যাপ্ত পরিমাণে বা সঠিকভাবে ব্যবহার হলো কিনা, অর্থাৎ সঠিক ব্যবহার, প্রপার ইউজ অফ দ্যাট ফুড, এটাও একটা প্রভাবক খাদ্য নিরাপত্তার। আর কি না, ফুড স্টেবিলিটি, অর্থাৎ সবসময় যে সমপরিমাণে খাদ্য যদি অ্যাভেলেবেল হয়, তবেই সেটাকে বলা যাবে যে সেটা একটা নিরাপদ, একটা স্টেবল একটা কন্ডিশনের মধ্যে রয়েছে। হতে পারে যে কোনো কোনো সময় খাদ্য শস্য পাওয়া যাচ্ছে না, তখন তো আমরা বলতে পারবো না যে ফুড সিকিউরিটি বা খাদ্য নিরাপত্তা। সেক্ষেত্রে স্টেবিলিটি, এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর খাদ্য নিরাপত্তা। তাহলে আমরা কি পড়লাম, আমরা পড়লাম যে খাদ্য নিরাপত্তা বলতে আমরা কি বুঝি এবং খাদ্য নিরাপত্তার বিভিন্ন প্রভাবকগুলো কি কি সেটা আমরা দেখলাম। এবার দেখো আমরা চলে যাচ্ছি ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013। দেখো আমাদের সংবিধান অনুযায়ী আমরা আর্টিকেল 21, আর্টিকেল 21 অনুযায়ী আমরা কি পাই না, আমাদের অধিকার হচ্ছে কি
না আমাদের কিন্তু বেঁচে থাকার অধিকার রয়েছে, আমাদের একটা ডিগনিটি নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। Our constitution provides us, as per Article 21 of the Constitution, the government of India provides us right to live with dignity. অর্থাৎ আমাদের বেঁচে থাকার অধিকার কিন্তু সবার আগে আর্টিকেল 21 অনুযায়ী। এবং এই বেঁচে থাকার অধিকারের মধ্যেই কিন্তু মানুষ কি করে বেঁচে থাকবে, খাবার না খেলে? তাহলে খাদ্য নিরাপত্তা কিন্তু কোথাও একটা এই আর্টিকেলের সঙ্গে সম্পর্কযুক্ত। এবার এই যে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, এটা তাহলে কি? এটা হচ্ছে একটা স্পেশাল অ্যাক্ট, একটা বিশেষ আইন পার্লামেন্টের দ্বারা, যার দ্বারা কি করা হলো না দেশের 1.4 বিলিয়ন যে পপুলেশন, তাদের কাছে খাদ্যশস্য পৌঁছে দেওয়ার, তাদের যে বেঁচে থাকার অধিকার, সেই অধিকারটা প্রদান করার জন্যই তাদের কাছে খাদ্যশস্য পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা, সেটাই যে অধিকার, সেটার আইনি স্বীকৃতি হলো কি ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013। তাহলে এই অ্যাক্টের দ্বারা, এই আইনের দ্বারা কি হচ্ছে না, this has made current food distribution schemes a legal right for beneficiaries। অর্থাৎ ওই যে আর্টিকেল 21 এ আমাদের যে বেঁচে থাকার অধিকার, সেই অধিকারটা কি হলো না আইনি স্বীকৃতি। সেই অধিকারের আইনি স্বীকৃতি হলো কি না ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, অর্থাৎ জাতীয় খাদ্য নিরাপত্তা আইন। তোমরা যদি এদিকটা একটু চোখ দাও, তাহলে তোমরা এখানে দেখতে পাবে যে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের লোগোটা এখানে দেওয়া রয়েছে। এটা তোমরা যে কোনো বইতেও পেয়ে যাবে। তাহলে আমরা এই ভিত্তিটা জানলাম, হ্যাঁ, খাদ্য নিরাপত্তা আইনের ভিত্তিটা আমরা জানলাম। ভিত্তিটা কি না সেই আর্টিকেল 21। এবার দেখো আমরা চলে যাচ্ছি, তাহলে এই যে অ্যাক্টটা, এই যে আইনটা, এটা কবে থেকে চালু হয়েছিল? দেখো দেখতেই পাচ্ছ 2013 বলা রয়েছে, 2013। তাহলে বিল টু ল, বিলটা পাশ হলে তবেই তো সেটা আইনে রূপান্তরিত হয়। তাহলে বিল থেকে ল কবে হয়েছিল না, দ্য ল ওয়াজ সাইন্ড অন সেপ্টেম্বর 12, 2013। এই আইনটা স্বাক্ষরিত হয়েছিল 12ই সেপ্টেম্বর 2013। কিন্তু সই যে ডেটে হয় তার আগে থাকতেই কিন্তু এটাকে চালু করার প্রস্তাব থাকে, অর্থাৎ রেট্রোস্পেক্টিভ যেটাকে আমরা বলতে পারবো, যে ইট কেম ইনটু এফেক্ট অন জুলাই 5, 2013। চালু হয়েছিল জুলাই 5, 2013, কিন্তু আইন হিসেবে স্বাক্ষরিত হয়েছিল এটা কবে না সেপ্টেম্বর 2013। তাহলে এক কথায় আমরা বলতে পারি এই জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013 থেকে চালু হয়। তাহলে existing food grain distribution system is converted into a legal right of the citizen, অর্থাৎ আইনি অধিকারে রূপান্তরিত হলো। খাদ্য শস্য গ্রহণ করা, সরকারের তরফ থেকে খাদ্যশস্য গ্রহণ করা, এটা কিন্তু দেশের জনগণের একটা আইনি অধিকার হিসেবে রূপান্তরিত হলো এই জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের দ্বারা। এবার আমরা চলে যাব, তাহলে কি উদ্দেশ্যে এটা করা হলো, কেন এই আইনটা তৈরি করা হলো? তাহলে প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে কি না এনশিওর ফুড অ্যান্ড নিউট্রিশন টু ভালনারেবল গ্রুপ। কারা ভালনারেবল, কারা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী? না লো ইনকাম, যাদের ইনকাম অত্যন্ত কম, তাদের ক্ষেত্রে কি করা না খাদ্য এবং পুষ্টি তার পর্যাপ্ত পরিমাণে যাতে তারা গ্রহণ করতে পারে, তাদের জন্য কিন্তু তাদের উদ্দেশ্যেই কিন্তু এই আইনটা করা। Ensure adequate nutrition through distribution of food grains at subsidized rate to people, especially women, pregnant, lactating and children through mass distribution। অর্থাৎ তোমার মাস ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে কি না জনগণের যে গণবন্টন মাধ্যম মানে মাস ডিস্ট্রিবিউশন সিস্টেম। তাহলে মাসে সেটা বন্টন হবে, গণবন্টন, তার দ্বারা কি করা হচ্ছে না পর্যাপ্ত পুষ্টি দেওয়া হচ্ছে কাদেরকে? ওই যে বললাম ঝুঁকিপূর্ণ লো ইনকাম গ্রুপ, এবং তাদের মধ্যে ইম্পর্টেন্ট কারা? প্রেগনেন্ট মাদার, ল্যাকটেটিং মাদার এবং শিশুরা। থার্ড অবজেক্টিভ হচ্ছে কি না ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইফ অফ সিটিজেন্স
থ্রু ফুড সিকিউরিটি, অর্থাৎ খাদ্য নিরাপত্তার দ্বারা সেই দেশের জনগণের তাদের বেঁচে থাকার যে গুণগত মান, বাঁচার যে গুণগত মান, সেই কোয়ালিটিটাকে উন্নত মানের করা। অর্থাৎ উন্নত মানে যাতে তারা বেঁচে থাকতে পারে তাদের জন্য ভর্তুকি সহ দানা শস্য সরকারের তরফ থেকে বরাদ্দ করা রয়েছে এবং সেটা গণবন্টনের মাধ্যমে তাদের কাছে পৌঁছানো হচ্ছে। এটাই হচ্ছে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অন্তর্গত প্রধান কাজ, যেটা সরকারের তরফ থেকে করা হয়। তাহলে এবার আমরা চলে যাচ্ছি কাদেরকে দেওয়া হচ্ছে, হু আর দ্য বেনিফিশিয়ারিজ। দেখো একদম প্রথমে আমরা কি দেখছি, AAY ফ্যামিলিজ, অর্থাৎ বিশেষ কিছু পরিবার। কোন ধরনের পরিবার না, সরকারের আরো একটি যোজনা রয়েছে যার নাম অন্তোদয় অন্ন যোজনা, অন্তোদয় অন্ন যোজনা। এই যোজনার অন্তর্গত যে পরিবার, সেই পরিবারগুলোকে দানা শস্য বন্টন করা হয় এই খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী। তাহলে প্রাপক হচ্ছে অন্তোদয় অন্ন যোজনার পরিবাররা প্রথম প্রাপক। দ্বিতীয় প্রাপক কারা না, families headed by widows or disabled person or aged 60 years and above or heads without any assured source of livelihood or income। অনেকগুলো কিন্তু রয়েছে এর মধ্যে। কাদের, কোন কোন পরিবারের, যে পরিবারের মাথা হলেন কে, একজন উইডো, বিধবা যদি পরিবারের মাথা হয় তাহলে সেই পরিবার হবে প্রাপক পরিবার। আর কে না, ডিসেবলড পারসন বা স্পেশালি এবলড পারসন, তার যদি কোনো শারীরিক অসুস্থতা বা অসুবিধা থাকে, যেটাকে আমরা ডিসেবিলিটি বলে থাকি, সেরকম যদি লোক ফ্যামিলির মাথা হয়ে থাকে, পরিবারের মাথা হয়ে থাকে, তাহলে সেই পরিবারও কিন্তু এই NFS পরিবার হতে পারে। যে পরিবারের মাথা 60 বছরের উপরে এবং যার কোনো রকম নিশ্চিত আয়ের ব্যবস্থা নেই। বারবার বলা হচ্ছে যে কোনো পরিবার কিন্তু এই NFS এর আওতায় আসবে না। একদম প্রথমেই বলে দিয়েছি লো ইনকাম গ্রুপ। তাহলে পার্টিকুলারলি লো ইনকাম গ্রুপ এবং তাদের কি কি হতে হবে, অন্তোদয় অন্ন যোজনা, তার মানে AAY কার্ড থাকতে হবে সেই পরিবারের। এই কার্ড যদি যেই পরিবারের থাকবে তারা NFS অ্যাক্টের আন্ডারে খাদ্যশস্য গ্রহণ করবে। তারপর লো ইনকাম গ্রুপের মধ্যে বিধবা যদি ফ্যামিলির হেড হয় বা যদি 60 বছরের ঊর্ধ্বে ফ্যামিলি হেডের বয়স এবং তার কোনো নিশ্চিত ইনকামের কোনো উপায় যার না থাকে, তাহলে সেও আসবে, এর অন্তর্ভুক্ত হবে। আর কি খুব ইম্পর্টেন্ট, ফ্যামিলিজ লিভিং আন্ডার পভার্টি লাইন, অর্থাৎ পভার্টি লাইনের নিচে যে পরিবার বসবাস করছে তারা কিন্তু এই আইনি আওতায় তারা খাদ্যশস্য গ্রহণ করবে। আর কি না, PHH ফ্যামিলিজ, PHH খুব ইম্পর্টেন্ট টার্মটা, প্রায়োরিটি হাউসহোল্ড ফ্যামিলিজ। প্রায়োরিটি হাউসহোল্ড ফ্যামিলিজ মানে রেশন কার্ড তোমরা সবাই হয়তো দেখে থাকবে বা না থাকলেও তোমাদেরকে এইটুকু বলে রাখি যে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছিলাম যে রেশন কার্ড আমরা দিচ্ছি জমা দোকানে এবং সেখান থেকে চাল ইত্যাদি গ্রহণ করছি সরকারের তরফ থেকে। তো আজকের দিনে দাঁড়িয়ে রেশন কার্ডের কিন্তু অনেকগুলো রং, পার্টিকুলারলি যাদের সাদা রঙের রেশন কার্ড সেই পরিবারকে বলা হচ্ছে কি না প্রায়োরিটি হাউসহোল্ড ফ্যামিলিজ। মানে তারা ঠিক ওই দরিদ্র সীমার নিচেও না, কিন্তু দরিদ্র সীমার উপরে এমন পরিবার যাদের ইনকাম অত্যন্ত কম, তাদেরকে কি করা হয়, সাদা রঙের রেশন কার্ড দেওয়া হয় এবং সেই পরিবারকে চিহ্নিত করা হয় প্রায়োরিটি হাউসহোল্ড হিসেবে। তাহলে সেই প্রায়োরিটি হাউসহোল্ড ফ্যামিলি তারাও কিন্তু এই গণবন্টনের মাধ্যমে তারা খাদ্যশস্য গ্রহণ করবে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী, সে তাদের অধিকার এটা। এবং অতি অবশ্যই মিড ডে মিল প্রকল্প বা PM পোষণ যেটা বললাম এবং ICDS প্রাপক যারা তারাও যে গ্রহণ করছে তারাও কিন্তু এই আইনি স্বীকৃতির দ্বারাই তারা এই প্রকল্পের আওতায় খাদ্যশস্য গ্রহণ করছে। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের প্রাপক কারা কারা। খুব ইম্পর্টেন্ট, এই নামগুলো মাথায় রেখো। যে কেউ কিন্তু প্রাপক নয়, কারণ পুরো ভারতবর্ষকে কেন্দ্রীয় সরকার যদি এমনি এমনি ভর্তুকি সহ দানাশস্য প্রদান করতো প্রত্যেক মাসে, তাহলে তো সবাই লাইন লাগাতো, তা তো নয়। ঘটনাটা কি না, বিশেষ কিছু পরিবারই কিন্তু এই প্রকল্পের আওতায় আসছে বা এই গণবন্টনের মাধ্যমে আসছে। আবারও বলে দিচ্ছি কারা কারা,
AAY পরিবার যারা, PHH পরিবার যারা, যারা দরিদ্র সীমার নিচে থাকছে, এবং যে পরিবারের মাথা কোনো বিধবা কিন্তু লো ইনকাম গ্রুপ, কোনো ডিসেবলড পার্সন কিন্তু লো ইনকাম গ্রুপ, কোনো এমন কোনো ব্যক্তি যার কোনো নিশ্চিত কোনো ইনকামের কোনো উপায় নেই, তাদের ক্ষেত্রে সেই ধরনের পরিবার কিন্তু এই সিকিউরিটি অ্যাক্টের আওতায় আসছে। তাহলে এবার আমরা চলে যাচ্ছি কি দেওয়া হয় এবং কত পরিমাণে কি দামে দেওয়া হয়। এই যে খাদ্য নিরাপত্তা আইন, এই আইন অনুযায়ী খুব সহজভাবে আমরা বলতে পারি যে যে দানা শস্যের বাজার চলতি দাম রয়েছে সেই দামের থেকে আরো অনেক কম দামে, অর্থাৎ ভর্তুকি সহ একটা নির্দিষ্ট পরিমাণে প্রত্যেক মাসে এই পরিবারকে দানা শস্যগুলো দেওয়া হয়। অর্থাৎ ফুড গ্রেনস আর ডিস্ট্রিবিউটেড টু ফ্যামিলিজ। উইচ ফ্যামিলিজ? আমরা একটু আগেই পড়লাম কোন কোন পরিবারকে এর আওতায় আনা হচ্ছে। তাহলে সেই ফ্যামিলিজ গুলোকে সাবসিডাইজড রেটে ফুড গ্রেনস ডিস্ট্রিবিউট করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে এবার হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অ্যান্ড উইচ গ্রেনস, কোন কোন দানা শস্য এবং কত পরিমাণে এবং কিরকম ভর্তুকি সহ দামে, কত দামে পরিবারদেরকে দেওয়া হচ্ছে। একেবারে ফ্রিতে কিন্তু কখনোই দেওয়া হচ্ছে না, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু ফ্রিতে কিন্তু সরকারের তরফ থেকে দানা শস্য বন্টন করা, পরিবারকে বন্টন করা কিন্তু আদেও এটা কিন্তু আইনটা নয়। আইন হচ্ছে ভর্তুকি সহ প্রদান করা, অর্থাৎ ফুড গ্রেনস will be supplied at a subsidized rate. তাহলে let us see কি ব্যাপারটা। The beneficiaries of public distribution system to receive 5 kg food grains per month কারা? যারা PDS, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, অর্থাৎ জনবন্টন মাধ্যমের দ্বারা যারা গ্রহণ করে থাকে খাদ্য শস্য, শুধু সেই পরিবারকে মাসে 5 কেজি করে দানা শস্য দেওয়া হচ্ছে। এবং 5 কেজি একেবারেই ফ্রিতে নয়। কি দামে? ওই যে বললাম ভর্তুকি সহ দেওয়া হচ্ছে। কিরকম দাম? কম দামে। রাইস at ₹3 per কেজি, অর্থাৎ চাল 3 টাকা করে কেজি, এই দামে তাদেরকে কিনতে হচ্ছে। 3 টাকা করে কেজি, কম দামে, হ্যাঁ, ফ্রি কিন্তু নয়। রাইস at ₹3 per কেজি। কোর্স গ্রেন বাজরা, সেটা হচ্ছে 1 টাকা পার কেজি, এবং গম বা হুইট সেটা হচ্ছে ₹2 per কেজি। তাহলে এই দামটা নিশ্চয়ই বাজার চলতি দাম নয়। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে ইনফ্লেশন অনেক হাই, জিনিসের দাম যেখানে অনেক বেশি, সেখানে এই অ্যামাউন্টটা এমন কিছুই নয়। যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছে বা দরিদ্র সীমার উপরেও কিন্তু খুব লো ইনকাম গ্রুপ যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই দামটা দিয়ে কেনাটা এমন কিছু বড় ব্যাপার না। তো সেক্ষেত্রে এটা ফ্রি কিন্তু কথাটা যেন আনসার শিটে তোমরা না লেখো, কারণ ফ্রিতে দেওয়া কিন্তু এটা কিন্তু কাজ না। সবসময় মাথায় রাখবে ভর্তুকি সহ, বা আবারও বলছি একটা সাবসিডাইজড রেট, সেই সাবসিডাইজড রেটটাই এখানে বলা রয়েছে। আর এই অ্যামাউন্টটা 5 কেজি করে, এই দামে দানা শস্যগুলো 5 কেজি করে দেওয়া হচ্ছে কাদেরকে? না PDS এর আন্ডারে যারা পড়ছে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। একটু আগে আলোচনা করলাম অন্তোদয় অন্ন যোজনা রয়েছে, প্রায়োরিটি হাউস হোল্ড রয়েছে, তারপর বিলো পভার্টি লাইন গ্রুপ ফ্যামিলি রয়েছে। যেই পরিবারকে চিহ্নিত করা রয়েছে সেই পরিবারের ব্যক্তিরাই তারা মাথা পিছু 5 কেজি করে এই দানা শস্যগুলো কিন্তু এই রেটে তারা গ্রহণ করতে পারে। আর কারা রয়েছে? না যাদের AAY কার্ড রয়েছে, এক্সট্রা ওইগুলো ছাড়াও যাদের কার্ড রয়েছে AAY, তারা they are entitled to receive 35 kg grains at the above mentioned price. যাদের AAY কার্ড নেই তারা 5 কেজি করে PDS সিস্টেমে পাচ্ছে। আর যাদের AAY কার্ড রয়েছে তাদের দামটা একই থাকছে, পরিমাণটা কত হচ্ছে তাদের 35 কিলো করে তারা পাবে। আর poorest families entitled to receive additional 10 kg, যারা একেবারে অত্যন্ত গরিব, দরিদ্র সীমার নিচে, তারা এই 35 কেজি ছাড়াও তারা আরো কত করে পাবে? 10 কেজি করে দানা শস্য পাবে। কিন্তু পুরোটাই রেটটা কি থাকবে? এই রেট থাকবে। চাল 3 টাকা করে প্রতি কেজি, গম 2 টাকা করে প্রতি কেজি, আর বাজরা কিছু কিছু রাজ্যে বাজরাটাকে খাওয়া হয়, সেখানে 1 টাকা প্রতি কেজি হিসেবে দেওয়া হবে। তাহলে মোটামুটি আমরা দেখলাম
খুব খুব ইম্পর্টেন্ট এটা, অ্যামাউন্ট অফ ফুড গ্রেনস টু বি গিভেন। জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী বিভিন্ন পরিবারকে ভর্তুকি সহ কোন দামে এবং কতটা পরিমাণে কি কি দানাশস্য দেওয়া হয় সেটা আমরা করি। তাহলে এইবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে, যেখানে আমরা দেখে নিচ্ছি যে তাহলে কি কি তাদের আইনি স্বীকৃতি অনুযায়ী তাদের রাইটস গুলো কি কি, তার অধিকার গুলো কি কি। এটা তো একটা আইন, তাহলে এই আইনের মধ্যে তাহলে অধিকার গুলো কি কি পাচ্ছে জনগণ। ফুড গ্রেনস প্রোভাইডেড টু ভালনারেবল পিপল আন্ডার পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অ্যাট হাইলি সাবসিডাইজড প্রাইস। তাহলে ভর্তুকি সহ খাদ্যশস্য গ্রহণ করা আইনি অধিকার, প্রথম এই অধিকার। দ্বিতীয়, নিউট্রিশনাল সাপোর্ট টু উইমেন অ্যান্ড চিলড্রেন, অর্থাৎ আলাদা করে বাড়তি সহায়তার অধিকার কাদের রয়েছে, গর্ভবতী প্রসূতি নারী এবং শিশুরা। এছাড়াও প্রেগনেন্ট এন্ড ল্যাকটেটিং মাদার্স অ্যান্ড চিলড্রেন আন্ডার 0 to 6 years থ্রু ICDS স্কিম অ্যান্ড 6 to 14 years আন্ডার মিড ডে মিল পোষণ স্কিম। একটু আগে এই পয়েন্টটা বললাম আমি যখন আমরা মিড ডে মিল আলোচনা করছিলাম। আর কি, the maternity allowance of at least ₹6,000 for pregnant and lactating mother। অর্থাৎ এই আইনি অধিকারের জন্য কোন প্রসূতি মহিলা তারা এক্সট্রা 6,000 টাকা পর্যন্ত বেনিফিট পেতে পারে এই অধিকার অনুযায়ী। রেগুলেশন অফ সেলস মার্জিন অফ ফেয়ার প্রাইস শপ ডিলার্স, অর্থাৎ ফেয়ার প্রাইস শপ ডিলার্স মানে যেখানে কম দামে জিনিসপত্র বিক্রি হয়, সেইখানে কি করা হচ্ছে, তার যে সেল মার্জিনটা, তার যে সেল প্রাইসটা, মার্কেট প্রাইস যেটা, সেটা কিন্তু কার দ্বারা নিয়ন্ত্রিত হবে, সেটা কিন্তু সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হবে। এবং এই নিয়ন্ত্রণটাও কিন্তু আইনি স্বীকৃতি পেয়েছে থ্রু NFSA। এই যে কেন্দ্রীয় সরকার যে ফেয়ার প্রাইস শপের যে অ্যামাউন্ট গুলো যে তারা নিয়ন্ত্রণ করবে, সেই নিয়ন্ত্রণ করার অধিকার কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের রয়েছে, সেটা কিন্তু এই আইনি আওতার মধ্যে আসছে। In case of non-supply of grains, the beneficiaries will receive allowance, অর্থাৎ দেখা গেল এই যে তাদের বলা হচ্ছে যে মাসে 5 কেজি করে দেওয়া হবে বা মাসে 35 কিলো করে দেওয়া হবে, বা খুব কম ইনকাম গ্রুপ হলে এক্সট্রা আরো 10 কেজি করে দেওয়া হবে। তাহলে এই যে দানা শস্য যে এত কেজি করে ভর্তুকি সহ দেওয়া হচ্ছে জনগণকে, বিভিন্ন পরিবারকে, বিশেষ পরিবারকে, তাহলে এই যে দানা শস্য কোনো কারণে যদি সহজলভ্য না হয়, ইফ ইট ইজ নট অ্যাভেলেবল বাই দ্য গভর্নমেন্ট, তখন কিন্তু এই আইনি স্বীকৃতির আন্ডারে কি করা হয় না, এই আইনি স্বীকৃতি অনুযায়ী সেই দানা শস্য যদি না দিতে পারে তখন তার দামটা কিন্তু দিয়ে দেওয়া হয়, অর্থাৎ দে উইল রিসিভ অ্যালাওয়েন্স, আর্থিক সাহায্য কিন্তু সম পরিমাণে তারা পাবে। যে ভর্তুকি দিয়ে তাকে কিনতে হতো তার কিছুটা আর্থিক সাহায্য কিন্তু পাবে, এবং সেটাই কিন্তু এই আইনের আওতার মধ্যে আসছে। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন কি কি অধিকার দিচ্ছে, জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী কত পরিমাণে কি দামে কোন কোন দানা শস্য দেওয়া হচ্ছে, জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী কোন কোন পরিবার এই আইনি স্বীকৃতি পাচ্ছে বা এই আইনের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে প্রাপক হিসেবে। তাহলে মোটামুটি আমরা এই যে NFSA, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, এটা আমরা দেখলাম। এবার আমরা চলে যাচ্ছি যে মোটামুটি আমাদের এই দুটো টপিক মোটামুটি আমাদের শেষ হয়েছে। এবার এতক্ষণ ধরে আমরা যে দুটো মেন টপিক পড়লাম, আমরা একদম প্রথমে পড়েছিলাম PM পোষণ স্কিম, আর তারপরে আমরা পড়লাম NFSA, অর্থাৎ আমরা খুব প্রচলিত ভাবে যেটাকে বলে থাকি মিড ডে মিল প্রোগ্রাম এবং ভারতের জাতীয় খাদ্য নিরাপত্তা আইন। এই দুটো অংশ থেকে তোমরা সবাই জানো সেমিস্টার 4 এর অন্তর্গত যেহেতু এই পার্ট দুটো, তাহলে কোয়েশ্চেন গুলো কিরকম প্যাটার্নের হতে পারে, কোয়েশ্চেন হতে পারে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন যেখানে 2 নম্বরের কোয়েশ্চেন হবে, অথবা হতে পারে লং আনসার টাইপ কোয়েশ্চেন। লং আনসার টাইপ কোয়েশ্চেন মানে সেটা থাকবে হচ্ছে 5 নম্বরের কোয়েশ্চেন। তাহলে ফ্ল্যাট 5 নম্বরেরও আসতে পারে, আবার 2 নম্বরেরও আসতে পারে। তাহলে চলো আমরা দেখে নিই যে কি কি রয়েছে এখানে।
প্রথমে রয়েছে দেখো এখানে কিছু স্যাম্পল কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে, এই যে দুটো টপিক করলাম তার থেকে। সেই স্যাম্পল কোয়েশ্চেনের মধ্যে একদম প্রথমে রয়েছে ডিসকাস পিএম পোষণ স্কিম উইথ রেসপেক্ট টু বেনিফিশিয়ারিজ অ্যান্ড ফুড অ্যান্ড নিউট্রিশন নর্মস। অর্থাৎ প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ স্কিম, এই স্কিমটা বিস্তারিত আলোচনা করো কিসের নিরিখে? না প্রাপক এবং খাদ্য ও পুষ্টি সংক্রান্ত বরাদ্দের নিরিখে। তাহলে বলেই দিয়েছে কার নিরিখে তোমাকে আলোচনা করতে হবে। তাহলে সেক্ষেত্রে উত্তরের মধ্যে 5 মার্কস থাকলেও কিন্তু তোমরা ধরেই নিতে পারো হাফ মার্কস রয়েছে তোমার ওই বেনিফিশিয়ারি বা প্রাপক লেখাতে, আর বাকি আরো হাফ, হাফ মানে কি 5 এর হাফ, 2.5 হতে পারে প্রাপক গুলো লেখাতে, আর বাকি 2.5 থাকবে হচ্ছে এই খাদ্য ও পুষ্টি বরাদ্দ। সেক্ষেত্রে খাদ্য পুষ্টি বরাদ্দতে কি লিখতে হবে মনে করে দেখো, আমরা পড়েছিলাম যে দানা শস্য কত করে দেওয়া হচ্ছে, ডাল কত করে দেওয়া হচ্ছে, তেল কত পরিমাণে ব্যবহার হচ্ছে, তাহলে সেইটা একটা থাকবে। আর একই সাথে প্রাইমারি এবং আপার প্রাইমারি ক্ষেত্রে কিলো ক্যালোরির পরিমাণ দৈনিক কত এবং প্রোটিনের পরিমাণ দৈনিক কত। আর একই সাথে 6 থেকে 14 বছর সেটা ভাগ করে দেবে যে প্রাইমারি কোন থেকে কোন ক্লাস, আপার প্রাইমারি কোন থেকে কোন ক্লাস, এবং প্রাইমারির আগেও বাল বাটিকা যেটাকে বলেছিলাম বিফোর ক্লাস 1, তাহলে এটা হচ্ছে পুরোটা প্রাপকের মধ্যে পড়বে। তাহলে বিস্তারিত ভাবে এই পয়েন্টগুলো কমপ্লিট করা থাকলেই কিন্তু এই কোশ্চেনের উত্তরে প্রচুর নাম্বার তোমরা স্কোর করতে পারবে। সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি, ডিসকাস দ্য এমডিএমপি প্রোগ্রাম ইন ডিটেইলস। এটা একদম ফ্ল্যাট কোশ্চেন, মানে পিএম পোষণ স্কিম সেখান থেকে মেন যে পয়েন্ট গুলো সেখানে কিন্তু গুছিয়ে একটু পয়েন্ট ওয়াইজ করবে। মনে করো শুরুর দিকে একটু নামকরণ দিয়ে শুরু করতে পারো, যে এখন নামকরণটা এটা হয়েছে, বা উৎপত্তি দিয়ে শুরু করতে পারো। তারপর থাকবে হচ্ছে প্রাপক কারা, তারপর থাকবে খাদ্য পুষ্টি বরাদ্দ, উদ্দেশ্য 2-3টে দিয়ে দিতে পারো, এবং এটা যে সাফল্যমণ্ডিত একটা প্রোগ্রাম সেটা উত্তরের একদম লাস্টে 1-2 লাইন লিখে পুরো ব্যাপারটাকে কনক্লুড করবে। তাহলে এই পুরোটা থাকবে হচ্ছে গিয়ে 5 নম্বর। তারপরে কোশ্চেনে চলে যাচ্ছি, হু আর দ্য বেনিফিশিয়ারিজ অফ পিএম পোষণ স্কিম, অর্থাৎ পিএম পোষণ প্রকল্পের প্রাপক কারা। এটা একটু আগে বলেছি আর আলোচনা করার প্রয়োজন নেই। চলে যাচ্ছি পরের কোশ্চেনে, হোয়াট ইজ দ্য মিড ডে মিল স্কিম কারেন্টলি নোন অ্যাজ। অর্থাৎ পিএম যেটা আমরা বললাম পিএম পোষণ স্কিম, সেটা কোয়েশ্চেন ফর্মে দিয়েছে যে মিড ডে মিল প্রকল্পটি এখন কোন নামে অভিহিত করা হয়। হোয়াট ইজ দ্য মিড ডে মিল স্কিম কারেন্টলি নোন অ্যাজ, বা ইন হুইচ নেম ইট ইজ কারেন্টলি নোন অ্যাজ। উত্তরটাই একই, পিএম পোষণ স্কিম, প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ স্কিম। সেক্ষেত্রে পুরো নামটা লিখলে তবেই কিন্তু নম্বরটা পাবে। এবং একই সাথে রয়েছে when was the name changed। আমরা পড়লাম শুরুর দিকেই যে 2020-21 এই ফিনান্সিয়াল ইয়ার থেকে নামটা পরিবর্তিত হচ্ছে। তারপরে কোয়েশ্চেন, রাইট দ্য ফুল ফর্ম অফ এনএফএসএ, when did it come into effect। অর্থাৎ জাতীয় খাদ্য নিরাপত্তা আইন যে আমরা বলছি এনএফএসএ, সেটা ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট। তাহলে এই যে পুরো নামটা বলছি, উত্তরে এই পুরো নামটাই লিখতে হবে। আর এটা কখন চালু হয় আমরা পড়েছিলাম যে এটা 12ই সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়, কিন্তু তার অনেক আগে অর্থাৎ 5 জুলাই 2013 থেকে এটা চালু হয়েছিল। তাহলে সেইটা কিন্তু গুছিয়েই উত্তরে তোমাকে লিখতে হবে। তারপর কি, হু আর দ্য বেনিফিশিয়ারিজ অফ এনএফএসএ, অর্থাৎ জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের প্রাপক কারা। বিস্তারিত আলোচনা করেছি কোন কোন পরিবার, এওয়াই পরিবার, বিলো পভার্টি লাইনের যে পরিবারগুলো রয়েছে, প্রায়োরিটি হাউসহোল্ড পরিবার রয়েছে, গুছিয়ে কিন্তু সেটা 4-5টা লিখলেই কিন্তু এখানে ফুল মার্কস পেয়ে যাওয়ার কথা। ডিসকাস এনএফএসএ 2013 ইন ডিটেইলস, অর্থাৎ এখানে আলাদা করে কিছু বলে দেওয়া নেই, যা যা পয়েন্টে আলোচনা হলো প্রত্যেকটা পয়েন্ট যেন কভার হয়, তবেই কিন্তু লং কোশ্চেনের আনসারটা ফর্ম হবে। পরের কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিএইচএইচ অ্যান্ড এএওয়াই। একটু আগেই বললাম প্রায়োরিটি হাউসহোল্ড পিএইচএইচ আর অন্তোদয় অন্ন যোজনা এএওয়াই, এই দুটো নাম ফুল ফর্ম হিসেবে আসতে পারে 2 মার্কসে। স্টেট টু অবজেক্টিভস অফ পিএম পোষণ স্কিম, অর্থাৎ প্রধানমন্ত্রী পোষণ স্কিমের যে কোনো 2টি উদ্দেশ্য উল্লেখ করে। এখানে কিন্তু বিস্তারিত আলোচনার কোনো জায়গা নেই, যখনই উদ্দেশ্য লিখতে বলবে যদি 2টি উদ্দেশ্য বলা হয় তোমরা কিন্তু উত্তরে কি করবে, 2টো উদ্দেশ্যই লিখবে। আচ্ছা, তারপরে কি রয়েছে, স্টেট 2 অবজেক্টিভস অফ এনএফএসএ 2013।
অর্থাৎ এই যে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, যেটা এতক্ষণ ধরে আলোচনা করলাম, অর্থাৎ ভারতের জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013, এই আইনের যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করো। এখানেও তাই, স্টেট বলা রয়েছে মানে তোমাকে শুধু উল্লেখ করতে হবে, তাহলে উল্লেখ করে ছেড়ে দেবে। তাহলে মোটামুটি আমরা পুরো এই স্লাইডটা দিয়ে আমরা কি করলাম না, যে দুটো টপিক আমরা আজকে কভার করলাম সেখান থেকে সম্ভাব্য বা প্রবাবল 2 মার্কসের কি কি কোয়েশ্চেন হতে পারে সেটা আমরা দেখলাম, আর 5 মার্কসের কি কি লং কোয়েশ্চেন হতে পারে সেটাও আমরা দেখলাম। পার্টিকুলারলি এনএফএসএ এই টপিকটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কারণ এটা একেবারে এই সিলেবাসে নতুন অন্তর্ভুক্ত হয়েছে, এবং এই যে পিএম পোষণ, এই পুরো নামটা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। এই পার্টটাও কিন্তু তোমাদের সেমিস্টার 4 এর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে আমরা যে দুটো টপিক পড়লাম, একটা হচ্ছে পিএম পোষণ স্কিম এবং আরেকটি হচ্ছে এনএফএসএ অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, এই দুটো টপিক তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।